এই ফারা পাখি, ফান করেছি গো, কান্না করো না। এত অসহায় মুখ করে কাঁদো। ইস, আর ভালো লাগছে না আমার পাখির কান্না। ফারা নাক টেনে বলে। তুমি সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারার কপালে কপাল ঠেকিয়ে হেসে বলে। ফারা পাখি কার বলো তো? শুদ্ধ ইয়াসারের একটা মাত্র বউ পাখি। তাহলে আমি কাঁদাবো না তো কে কাঁদাবে? হুম। ফারা মাথা নিচু করে বলে। ওই সামিয়া মেয়েটা তোমার বাড়িতে আছে, তুমি যাবে না ওখানে। শুদ্ধ ফারার গাল ছেড়ে ভাবুক ভঙ্গিতে বলে। তাহলে কোথায় থাকবো? আগে বললেই তো তোমার ভিলেন ভাইকে কল করতাম না। আমি আর তুমি না হয় এই গাড়িতেই ছোটখাটো বাসর রাত পাস করে ফেলতাম। ফারা লজ্জা পায়, নত মাথা আরেকটু নত করে, মিনমিন করে বলে। তুমি আজকে আমাদের বাড়িতে থাকবে। শুদ্ধ মৃদু হেসে বলে। তোমার সাথে থাকতে দিবে? ফারা চুপ থাকে। শুদ্ধ ফারার গালে টুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ড্যাশবোর্ডের উপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফাইজকে কল করলো। ফারা আর চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে। তুমি ভাইয়ার সাথে থাকবে, আমি আর ভাবি একসাথে থাকবো। শুদ্ধ ফোন পকেটে রাখে। ফাইজ কল কেটে দিয়েছে। তার গাড়ি দেখেছে হয়তো। শুদ্ধ ফারার দিকে পুরোপুরি ফিরে বসে বলে। মার সামিয়া একা আছে। ফারা বুঝলো ব্যাপারটা। এবার মাথা তুলে বলল। তাহলে খেয়ে যাও এখানে, তুমি তো খাওনি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে। বউ তো দেখি বহুত খোঁজ নেয়। ফারা মাথা নিচু করে উত্তর করে। বর যদি অন্য মেয়ের হাতের রান্না খেতে চায় তখন বউদের খোঁজ নিতে হয়। শুদ্ধ হেসে বলে। কিন্তু সামিয়ার হাতের রান্না বেশি টেস্টি। এত টেস্টি খাবার রেখে অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফারার চোখ আবারও ভিজল। এতদিন মেয়েটা শুদ্ধর বাড়ির আছে, শুদ্ধ অবশ্যই তার হাতে রান্না খেয়েছে, আর এখন তো প্রশংসাও করছে। শুদ্ধ মৃদু হেসে হাত বাড়িয়ে ফারার দুহাত টেনে নেয়। ফারা তাকালো না শুদ্ধর দিকে, মাথা নিচু করে রাখে। শুদ্ধ আবেগ মাখা কণ্ঠে বলে। ফারা বিনতে মাহবুব শুদ্ধ ইয়াসার নামে এক আবালকে ভালোবেসে পূর্ণতা পেয়ে ফারা ইয়াসার হয়েছে। তবুও আমার ফারা পাখি কেন কাঁদে? অন্যের হাতের রান্নার প্রশংসা তো আমার জিহবা করে, আর আমার আগুন সুন্দরী ফারা পাখির সবকিছুর প্রশংসা আমার হৃদয় করে। তুমি শুনতে পাও না পাখি? ফারার ভেতরটা কেমন কাঁপলো তীব্র অনুভূতিতে। মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ হেসে তার দিকে চেয়ে আছে। ফারা মিনমিন করে বলে। শুনতে পাই, কিন্তু তুমি মোটেও আবাল নও। তাহলে আমি কেমন? ফারার মাথা নিচু করে ছোট করে বলে। রূপবান। শুদ্ধ হেসে ফেলে। হাত বাড়িয়ে ফারার চোখে লেগে থাকা পানি মুছিয়ে দিয়ে বলে। ফাইল দাঁড়িয়ে আছে, যাও। তুমি খেয়ে যাবে না? রেস্টুরেন্টে খেয়ে নিব। তুমি তোমার হাতকে আপাতত রেস্ট দাও। আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না। ফারা আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। শুদ্ধ গাড়ির জানলা দিয়ে ফাইজের দিকে তাকালো, গলা উঁচিয়ে বলে। ইস, ইনার লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে চালিয়ে মারছে। ফাইজ কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ পাত্তা দিল না, গাড়ি স্টার্ট দিল। ফারার উদ্দেশ্যে বলে। ফারা পাখি বহুত ভালোবাসি তোমায়। শুদ্ধ এভাবে বলায় ফারা লজ্জা পায় ভাইয়ের সামনে। ফাইজ আওয়াজ করে বলে। নির্লজ্জ বাদর। শুদ্ধ গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রাখে, বাঁ হাত গাড়ির উপর রেখে গলা উঁচিয়ে বলে। আহারে, লজ্জাশীল সোনা, লজ্জার ঠেলায় এখনো ভার্জিন। আমার বোনটার কপাল কি পুড়িয়ে দিলাম নাকি? ফাইজ বিব্রত বোধ করে। একে কথায় কথায় বলাই ভুল হয়েছে। কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ডান পায়ের জুতো খুলে শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ দ্রুত গাড়ির ভেতর বসে গাড়ি ঘুরিয়ে নেয়। শুদ্ধ বাসায় লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। চিন্তিত কণ্ঠে বলে। ফারা কেমন আছে? শুদ্ধ জুতো খুলে রাখলো। দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে। আমি বেশি ভেবেছিলাম মা, ও ঠিক আছে, টেনশন করো না। ত্রিনা বেগম আর কিছু বললেন না, চুপচাপ ঘরের দিকে নিলে শুদ্ধ পেছন থেকে তার মাকে জড়িয়ে ধরে। মৃদু স্বরে বলে। আমার উপর রাগ করে আছো মা? ত্রিনা বেগম মৃদু হাসলেন, ডান হাত বাড়িয়ে পেছন থেকে শুদ্ধর গালে রেখে বলে। সন্তানরা ক্ষমা না চাইলেও মায়েরা ক্ষমা করে দেয়, সেখানে আমার ছেলে তো আমার কাছে কত করে ক্ষমা চেয়েছে, আমি কিভাবে রাগ করে থাকবো? শুদ্ধ মৃদু হাসলো মায়ের কথায়। ত্রিনা বেগম উল্টো ঘুরে শুদ্ধকে নিয়ে সোফায় বসলেন।
শুদ্ধ প্রশ্নাত্মক চোখে চাইলে তৃণা বেগম চিন্তিত কণ্ঠে বলে, ফাইজ, ওর বাবা মা মানবে তোকে? জানিস না ওরা কত উঁচু পরিবারের? তুই তোর সেই ফেলে রাখা ব্যবসার একটু হাত লাগা ভালোভাবে। শুদ্ধ তার মায়ের কথা বুঝল। তার মায়ের চিন্তা ভাবনা পছন্দ হলো না। সে তার মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ব্যবসা ফেলে রাখিনি তো, তোমার ইচ্ছেই আমার গাড়ি থাকবে। আমি ব্যবসায় হাত লাগিয়ে তোমার এই ইচ্ছে পূরণ করেছি। তোমার আরো হাজারখানেক ইচ্ছে আমাকে জানিয়েও আমি পূরণ করে দিব মা। কিন্তু আমার স্ট্যাটাস দেখি কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার হাতে তার মেয়ে তুলে দিয়ে কামিয়ে এসব চায় না মা। তৃণা বেগম এগিয়ে এসে বলল, তুই ইরফানকে দেখেও তো শিখতে পারিস। ওর বাবার ব্যবসা পুরোটাই দেখে, তুই এত অলস কেন? শুদ্ধ তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনো মা, ব্যবসা করলে কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু আমি এটা চাই না। যা আছে অনেক, বাকি সময় তোমাদের সবাইকে হাসাই, এতেই আমার অনেক ভালো লাগে। আর ফারা খুব লক্ষ্মী মেয়ে, বুঝেছ? ও যত বড় ফ্যামিলি থেকেই আসুক না কেন, আমার যা আছে তা দিয়ে মানিয়ে নিবে। তোর কি উচিত নয় ওর ইচ্ছেগুলো পূরণ করা? ইচ্ছে যদি উঁচু লেভেলের হয় তখন তো টাকা লাগবেই। আমি তো চুরি করতে বলছি না, শুধু সামান্য পরিশ্রমী হতে বলছি। শুদ্ধ ভাবল তার মায়ের কথা। একটু পর বলে, তুমি ভুল বলনি, কিন্তু ফারা আগে আসুক আমাদের কাছে, তখন যদি ও ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছে পোষণ করে, তখন না হয় পরিশ্রমী হওয়া যাবে। আপাতত এইভাবেই থাকি। তৃণা বেগম হতাশ ভঙ্গিতে বলে, তুই কি ব্যবসায় হাত লাগাবি কিনা? শুদ্ধ অলস ভঙ্গিতে বলে, আমার হাত তো লাগানোই আছে, কিন্তু হাত নড়াচড়া করাতে ভালো লাগে না। আপাতত একটু রেস্ট নি মা। আমার কাঁধে কত বড় দায়িত্ব, সবাইকে জ্বালানোর দায়িত্ব কি তুমি কম মনে করেছ? আর ইরফানের এসব কোনো দায়িত্ব আছে? ও তো আরামসে মুখটা প্যাঁচার মতো করে রাখে আর ব্যবসায় টাইম দেয়। তৃণা বেগম হতাশ হলেন। এই ছেলেটা জীবনে শুধরাবার নয়। তার একদিক থেকে মন খারাপও হলো। সামিয়া মেয়েটাকে সন্ধ্যার পরপরই তার এক চাচা এসে নিয়ে গিয়েছে। সামিয়া নিজেই কল করেছিল, এই শহরেই বাড়ি, সেখানেই থাকবে। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়াকে জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন। তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে। তৃণা বেগম মন থেকে দোয়া করেন সামিয়া যেন খুব ভালো থাকে। সকাল সকাল মায়েরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল। ইরফান ঘরে নেই। মায়েরা আজ বাংলা বইয়ের প্রায় 2টো গদ্য, একটা পদ্য পড়েছে। এরপর বইটা নিয়ে উঠে দাঁড়ায় মায়েরা। টেবিলের তাকে গুছানো বইগুলোর মাঝ থেকে ফিজিক্স বই বের করে চোখ বুলায় বইটিতে। মায়েরার মাথা ঘোরে, কিছুই তো বুঝতে পারে না। মায়েরার একদম পেছনে ইরফান দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি করছো? মায়েরার মনোযোগ পুরোপুরি বইয়ে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। ফলস্বরূপ টেবিলের সাথে পা গিয়ে ধাক্কা খায়। মৃদু আর্তনাদ করে ওঠে। ডান পা উঁচু করে ডান হাতে পায়ের 2টো নখ চেপে ধরে। ইরফান দ্রুত মায়েরাকে টেবিলের উপর বসিয়ে দেয়। মায়েরা যে পা ধরে আছে সেই পা নিজের বাম হাতের তালুর উপর নেয়। এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের হাতের দিকে। দ্রুত ইরফানের হাতের উপর থেকে পা সরিয়ে নিতে চাইলে ইরফান মায়েরার পা টেনে ধরে। রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে। ইরফান ধমকে বলে, স্টুপিড, তুমি অপুষ্টির পেশেন্ট? মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সে ব্যথা পেয়েছে আর এই লোক তাকে ধমকাচ্ছে। খুবই সুলোক একটা। এসব রেখে অসহায় মুখ করে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি। ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে মুভ স্প্রে বের করে আনে। এরপর মায়েরার পা তার বাঁ হাতের তালুতে নিয়ে মায়েরার আঙুলে কয়েকবার স্প্রে করে দেয়। এরপর মায়েরার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মাঝে ব্যথা কমে যাবে। মায়েরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হাতের স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মায়েরার দিকে তাকিয়ে বলে, নেক্সট ডে থেকে তোমার হোম টিউটর আসবে, ডোন্ট ওয়ারি। মায়েরা তার ব্যথা পাওয়া ডান পাটা বাম পায়ের উরুর উপর রেখে ডান হাত পায়ের গিরার উপর রাখে। ভুলে রাখা বাম পা দোলাতে দোলাতে বলে, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আছে। তার হাঁটু বরাবর এ পর্যন্ত মায়েরার নাচানো পা কতবার যে বাড়ি খেয়েছে স্টুপিটের সেই হুঁশ নেই। মায়েরা ইরফানকে তার কথায় পাত্তা না দিতে দেখে রেগে বলে, আপনি নিচে কি দেখছেন? আমার কথাটা শুনুন। কথাটা বলতে বলতে একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখলে চোখ বড় বড় হয়ে যায়। পা নাড়ানো অটোমেটিক থেমে যায়। সে ভেবেছে এটা টেবিলেরই একটা অংশ। ইরফান মায়েরার দিকে তাকায়।
মায়েরা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে, মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফানকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়েরা চোখ নামিয়ে নেয়। ডান হাতের বুড়ো আঙুলের কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কি করবে তাকে এই লোকটা। সামান্য কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে চায়, সেখানে এসে লাথি দিয়েছে লোকটাকে। ভাবতেই মায়েরার নিজেরই কেমন যেন লাগলো। ইরফান ছট করে মায়েরার মুখে থাকা আঙুলটি বের করে তার মুখে নিয়ে দাঁত বসায়। মায়েরা চেঁচিয়ে ওঠে, অসহায় কণ্ঠে বলে, আমার আঙ্গুল ছাড়ুন, উফ, ভেঙে গেল। ইরফান ছাড়ল না, মায়েরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতোমধ্যে মায়েরার চোখে পানির কণা জমেছে। মেয়েটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয়। ইরফান তবুও ছাড়ল না। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুক্ষণ পর মায়েরার আঙ্গুল ছেড়ে গম্ভীর গলায় বলে, ইটস ইয়োর পানিশমেন্ট। মায়েরা বাঁ হাতের ডান হাতের আঙুলটি চেপে ধরে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনার পায়ে আমার পায়ে একটুখানি লেগেছে বলে এমন করবেন? পাষাণ লোক একটা। ইরফান ভ্রু কুঁচকে বলে। এর জন্য পানিশমেন্ট দেইনি। মায়েরা অবাক হয়ে বলে, তাহলে আমি কি করেছি? ইরফান ঠান্ডা গলায় বলে, সিরিয়াস করার পানিশমেন্ট। মায়েরা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখে চোখ পড়লে মায়েরা চোখ নামিয়ে নেয়। সে তো ঠিকঠাকই আছে। ইরফান মায়েরার গলায় বিদ্যমান তিলটাই ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বুলিয়ে দেয়, বলে, ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার এক্সপ্রেশনে ডান দিকে ঘাড় বাঁকিয়ে, বাঁ হাতে বাম গাল ছুলকিয়ে, আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। ইরফান নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুঁচকে বলে, কি বলতে চাও? ফার্স্ট বলো। আমার ভার্সিটি আছে। মায়েরার কিছু মনে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ও হ্যাঁ, আপনি কি কষ্ট করে টিউটর দেখতে হবে না? আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীদের সাথে। বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজ শেষে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, বাসায় পড়বে। ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মায়েরা বলে ওঠে, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মায়েরার সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, নো নিড। এসব ফালতু কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। স্টুপিড। মায়েরা মুখ বাঁকায়। ভালো কথা বললেও থাপ্পড় দিতে চায়। কিছু একটা মনে পড়তে মায়েরা উৎফুল্ল মনে বলে, জানেন আমি এসএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো। মায়েরা মন খারাপ করে বলে, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দেব। আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলেও মিষ্টি খাওয়ায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, তুমি কাকে খাওয়াতে চাও? এইবারই সবাইকে। আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে। আমার ছোট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সূক্ষ্ম হেসে ছোট করে বলে, ওকে, আনিয়ে নেব। মায়েরার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে। সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে। অকারণেই মেয়েটা কষ্ট পেয়েছে, কিন্তু তার কি করণীয় ছিল? ফারাকে নিয়ে চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি ত্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে, কেমন আছিস ত্রিনা? ত্রিনা বেগম তার ফুপুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো পুপু। তোমার শরীর কেমন? একদম অনেক ভালো। ভালো বলেই তো এলাম। তোরা তো যাবি না? এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আজ তোমার বাসায় আসার সময় হলো? শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্র্যান্ড মাকে পেছন থেকে জড়িয়ে বলল, আহা গো, আমার সুন্দরী সুইট প্রথম বউ এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিশ্রী ব্যাপার হবে, বুঝতে পারছো? তাই তো তুমি এসেছো শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসাম ভাবে প্রিপেয়ার করছিলাম। শুদ্ধর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ হাসছেন। শুদ্ধর দাদি শুদ্ধর কান টেনে বলে, ওমা, তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটু হ্যান্ডসাম লাগছে না। মায়েরা কলেজ বোরকা পরে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারলে গ্র্যান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাই করতে পারছো না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতে দেখলো ইরফান সিঁড়ি বেয়ে নামছে। তার কান থেকে গ্রান্ডমার হাত সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে, মায়েরা আমি হ্যান্ডসাম নই বলো? মায়েরা থাতামাতো খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেকি হেসে বলে, জি ভাইয়া। শুদ্ধ হেসে বলে,
কতটা সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মায়েরা। মায়েরা বিব্রত বোধ করে। শুদ্ধ ইরফানের দিকে তাকালে দেখলো তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গটগট পায়ে এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, লাইক বাদরের 3 নম্বর বাচ্চা। শুদ্ধ ভোতা মুখ করে তাকায়। ইরফানের কথায় সবাই শব্দ করে হাসে। মায়েরা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় বাঁকিয়ে গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসছে। এই লোকের হাসতে কি প্রবলেম? তার ইচ্ছে করলো দু হাতে ইরফানের মুখের ভেতর দিয়ে দুপাশ থেকে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করতো। কথাটা ভাবতেই মুখ চেপে আরও হাসতে লাগলো। ইরফান বিড়বিড় করে। স্টুপিড। ভার্সিটি প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করে শুদ্ধ। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোণায় দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফারার দিকে তাকায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায়। পাশে ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফারার দিকে আর এগোয় না, অফিস রুমের দিকে পথ ধরে। তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে। ইরফানের পিছু পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারার দিকে তাকায়। ফারার পরনের কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কোয়ালিটিফুল কি? ব্যবসা ছাড়া ফারাকে ভালো রাখতে পারবে না? বিরক্ত হয়। বিয়ে করে এসব ফালতু ভাবনা কেন ভাবছে? সামনে ফিরে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, ইরফান তুই বিজনেস করিস কেন? ইরফান দাঁড়িয়ে যায়, ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে, তোকে তো আগে মামা টেনে অফিসে নিয়ে যেতে পারতো না? হঠাৎ এমন চেঞ্জ, বিয়ের কেরামতি নাকি শোনা? ইরফান বিরক্তি চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভাবুক ভঙ্গিতে বলে, মায়েরা গ্রামের মেয়ে বুঝলে, আমিও গ্রামের ছেলে। তোদের এই শহুরের ছেলে মেয়েদের মতো এত টাকা লাগে না আমাদের। ইরফান গম্ভীর গলায় বলে। বাট শি ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। অবাক কণ্ঠে বলে, অসম্ভব, মায়েরা ওই ধরনের মেয়েই না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। অতঃপর রেগে বলে, তোর থেকে সার্টিফিকেট চাইনি আমি। শুদ্ধ মজা রেখে সিরিয়াস হয়ে বলল, আরে সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু মায়েরাকে দেখলেই বোঝা যায় ও অনেক সহজ সরল একটা মেয়ে। অ্যাটলিস্ট টাকার ব্যাপারে এসব ফালতু চাও নেই। ইরফান মৃদু স্বরে বলল, আই নো, শি ইজ এ ভেরি অনেস্ট অ্যান্ড গুড গার্ল। শুদ্ধ কৌতূহলী চোখে চেয়ে বলে, মায়েরা তোকে নিজে বলেছিল মিলিয়নিয়ার হতে চায়। ইরফান স্বাভাবিক কণ্ঠে বলে, নো। তাহলে জানলি কি করে? ইরফান কিছু না বলে শুদ্ধকে পাস করে আবারও অফিস রুমের দিকে এগিয়ে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে যেতে যেতে বলে, কবে জেনেছিলে এটা? ইরফানের গম্ভীর স্বর। 2 years ago. ইরফান 2 বছর আগে কিভাবে জানে মায়েরা মিলিয়নিয়ার হতে চায়? শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে ইরফানের প্রস্থান দেখে। ইরফানের কথাটা তার পুরো মাথার উপর দিয়ে গেল। চোখ ঘুরিয়ে ফারাকে খুঁজলে দেখলো নেই। ক্লাসে গিয়েছে হয়তো। তার ক্লাসের আর 10 মিনিটের মতো টাইম আছে। ফোনে ফাইজের কল আসলে শুদ্ধ কল রিসিভ করে কানে দেয়। সে ফাইজকে কল দিয়েছিল, রিসিভ করেনি, এখন ব্যাক করেছে। কিছু বলবি? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এনার লাভারের নাম্বার নিবি না? ফাইজ বিরক্তি কণ্ঠে বলে। তুই ওর গলা ধরে বসে থাক যা, শালা পাদর। শুদ্ধ মুখটা ছোট করে বলে, দেখ, তোরা সবাই আমাকে এইভাবে বাদর ডাকতে পারিস না। আমার একটা প্রেস্টিজ বলে কিছু আছে। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ হেসে বলে, তুই কি আমার থেকে কিছু শিখেছিস সোনা? আমাকে আমার ফারাকে কেড়ে নেওয়ার ভয় দেখালি কেন? শোন, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। ফাইজ আসমান থেকে পড়ার মতো করে বলে। বিশ্বাস কর, একটু মানায় না এসব ডায়লগ তোর মুখে। শুদ্ধ হাসলো। এরপর একটু সিরিয়াস হয়ে বলল, আমি বিজনেস করতে চাই না ফাইজ, জাস্ট এই চাকরি করতে চাই। ফাইজ অবাক হয়ে বলে, মানে আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে অনেক হেল্প করেছি, ভুলে গিয়েছিস? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমার ভালো লাগে না। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেই হিসেবে আর একটু ওপরের জায়গায় আমি আছি, এটাই অনেক। ফাইজ গম্ভীর স্বরে বলে। ফাড়া মানতে পারবে না, তুই এসব কথা বাদ দিয়ে কাজ কর, রাখছি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, আমি করব না বিজনেস, আমার ভালো লাগে না, এত টাকা লাগবে না আমার। ফাইজ বিরক্তি কণ্ঠে বলে, আমার বোনের লাগবে, ভালো লাগে না এটা কেমন কথা? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না, কাজ কর যা। শুদ্ধ রেগে বলে, আমি করব না মানে না, এটাই ফাইনাল। ফাইজ রেগে বলে, তাহলে আমার বোনকে ভুলে যা। বলে কল কেটে দেয়।
শুদ্ধর চোখে মুখে বিস্ময়। ফায়েজের বিহেভে তার খারাপ লাগলো। মানে ফায়েজ তাকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিতে চায়, কিন্তু সে তো চায় না টাকা। বিরক্ত লাগে কেন যেন। বাবার কথা মনে পড়ল, হালকা হালকা মনে পড়ে শুদ্ধর। তখন তার বয়স 7 বছর হবে হয়তো। গরমকালে তার বাবা গ্রামের প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরত বিকেল করে, ঘেমে নিয়ে একাকার হয়ে থাকতো। শুদ্ধ খেলা রেখে দৌড়ে বাবার কাছে আসতো। পানি এগিয়ে দিত, টেবিল ফ্যান চালিয়ে দিত, কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করত। তার বাবা স্নেহের হাত বুলাতো তার মাথায়। একদিন হঠাৎই মানুষটা চলে গেল। শুদ্ধর বাবা ডাকটা হারিয়ে গেল। শুদ্ধ আর খেলতে যেত না। খেলার মাঝে বাবাকে দেখে দৌড়ে আসা হবে না যে তার বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সে গুছিয়ে রেখেছিল। সবাই বলতো মানুষদের দিয়ে দিতে। শুদ্ধ দেয়নি। বেশি জোর করলে সে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে বড় হয়ে পরবে। সে সত্যিই পরে। তার বাবার 3টে লুঙ্গি, 3টে ফতুয়া ছিল। অনেক বিলাসিতা তো তাদের ছিল না। 3টে লুঙ্গি, 3টে ফতুয়া শুদ্ধর আলমারিতে খুব যত্নে তুলে রাখা আছে। মাসে 1 থেকে 2 দিন সেটা পরে। কথাগুলো ভাবতেই চোখ ঝোড়া কখন যে ভিজে উঠেছে বুঝতেই পারেনি। গ্রামের বাড়িতে তার বাবার কবর। তার মাকে এজন্য এখানে একেবারে আসতে বলতে পারে না। সে নিজেই তো পারবে না। সে গ্রাম ছেড়ে কি করে আসবে যেখানে তার বাবা শুয়ে আছে। ফোন পকেটে রেখে 2 হাতে চোখ ঝুলে স্বাভাবিক করে নিল। এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। ক্লাস শেষে শুদ্ধ ইরফানের রুমে আসে। ইরফানকে দেখল না, চুপচাপ গিয়ে বসলো একটা চেয়ারে। এরপর চোখ বুঝলো, ভালো লাগছে না কিছু। কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কিছু না বলে তার চেয়ারে গিয়ে বসে। শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে কিছু করছে। শুদ্ধর দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছু সময়। এরপর ফোন ডেস্কের উপর রেখে শুদ্ধর দিকে তাকায়। এই রেডিও চুপ থাকায় ইরফান ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে 2 হাত গুজে চোখ বুজে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ চোখ মেলে তাকায় ইরফানের দিকে। গালে হাত দিয়ে বলে, বউকে ভালো রাখতে, সুখী করতে কত টাকা লাগে ইরফান? ইরফান ভ্রু কুঁচকে বলে, লটস অফ মানি। একটু থেমে বলে, সে যখন যা চাইবে এটা সেকেন্ড টাইম চাওয়ার আগেই সব কিছু তার সামনে এনে দেওয়া প্রয়োজন। কিছু একটা চুজ করলে তার বিকল্প আর অনেকগুলো তার সামনে হাজির করার প্রয়োজন, যেন সে পিছু ফিরে না বলে যেটা নিয়েছে এটার মতো ওইটাও সুন্দর। এই ভাবনা ভাবার টাইমটাই সে তার পার্সনকে নিয়ে ভাববে। সে না চাইতেও তার হাজব্যান্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দিয়েছে। দ্যাটস ফিলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল। সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করলে হাজব্যান্ডের আকাশে উঠতে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। সে আফসোসের শ্বাস ফেলার সময়টা হাজব্যান্ডের দিকে কৃতজ্ঞতার চোখে তাকাবে। দিস ইজ কল্ড হ্যাপিনেস। অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন তা হলো মানি। আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন আর লট অফ হার্ড ওয়ার্ক। শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ভালোবাসার সংজ্ঞা দিল না? হ্যাঁ তাই তো, কিন্তু ইরফানের সাথে তার ভাবনা তো মিলল না, একদম না। নিজেকে সামলে বলে, আমি জানি তুই এসব ভালোবাসার সংজ্ঞা বললি, কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখ পূরণে নয়, কখনো কখনো শখ বিসর্জনের মাঝেও ভালোবাসা নিহিত থাকে। তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প আরো অনেকগুলো জিনিস সে চাওয়ার আগেই তার সামনে হাজির করতে, কারণ কখনো যেন পিছু ফিরে আফসোস না করে। সেই সময়টাই সে যেন এটা ভাবে, আহা আমার বরটা এত ভালো কেন, না চাইতেই সব কিছু এনে দেয়। আমি বলছি না হাজব্যান্ডের এইসবে ভালোবাসা মিশে নেই, অনেক ভালোবাসা মিশে থাকে এখানে, কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন সেই স্বামীর হাতটাই আঁকড়ে ধরে, সেখানেও তো কম ভালোবাসা মিশে থাকে না। সবসময় পছন্দের জিনিসের পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলেই সেখানে সুখ বয়ে আসে না। কখনো কখনো অনেক লোভনীয় জিনিসের মাঝ থেকে হাজব্যান্ড ভালোবেসে একটা সস্তা জিনিস এনে দিলে সেই নারী তার হাজব্যান্ডকে ভালোবাসলে তার কাছে সেই সস্তা জিনিসটাই অনেক লোভনীয় হয়ে যায়। এটাকেও সুখ বলে। এর জন্য টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা সুন্দর মনের। ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল কিছু সময়। এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, ইউ আর রাইট, বাট আই এম নট রং। ইন ফ্যাক্ট আই এম ইভেন মোর রাইট দ্যান ইউ।
একটু থেমে ইরফান আবারও বলে, ফর এক্সাম্পল, ওয়াইফ সিক হলে অনেক বড় বড় ডিজিজ দেখা দিলে এই ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা লাগবে। যদি টাকা না থাকে দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে। সো মানি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সাপোজ ওয়াইফ অনেক সিক হয়ে পড়েছে, তাকে হসপিটাল নিতে হবে, সিচুয়েশন ক্রিটিক্যাল, বাংলাদেশের সবচেয়ে ভালো হসপিটালে নিতে হবে তাকে নেক্সট 1 ঘন্টার মাঝে। সিক ওয়াইফ আর সবচেয়ে ভালো হসপিটালের ডিস্টেন্স মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। হোয়াট নাও? কথাটুকু বলে ইরফান শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, ইনস্ট্যান্ট হেলিকপ্টার প্রয়োজন, কজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না। সেই সস্তা জিনিস নিয়ে শৌকি হতে গেলে আগে হেলিকপ্টার দিয়ে তাকে বাঁচাতে হবে, আর এর জন্য প্রয়োজন মানি। মানি ইজ পাওয়ার, ইটস ট্রু। কথাগুলো বলে ইরফান একটু থামে, শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, সামটাইমস মানি ইজ লাভ। শুদ্ধর কাছে উত্তর নেই। ইরফান শুদ্ধর অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হেসে ফোনে মগ্ন হয়। ইরফান একটু পর আবারও মাথা তুলে শুদ্ধর দিকে তাকায়, কিছু একটা ভেবে বলতে শুরু করে, নো টেনশন, তোর কথাগুলো 100% রাইট। তোর কথাগুলো লাভের বেসিক পার্ট। আমিও মানি এটা। এই টপিক ডেফিনেশন দিতে গেলে শেষ করা যাবে না, তাই এই চ্যাপ্টার ক্লোজ রাখলাম। যেহেতু টাকার চ্যাপ্টার নিয়ে আজ করলে, তাই এটা নিয়ে বললাম। ধরে নিলাম ওয়াইফের কোনো ডিজিজ হয়নি, বাট আমাদের হাতে ওয়ে থাকতে টাকা ইনকাম না করে বসে থাকা উচিত নয়। কারণ তুই টাকা ছাড়া ওয়াইফের অনেক ইচ্ছেও পূরণ করতে পারবি না, তাই তোর নিজের গিল্টি ফিল হবে। তুই কেন বসে বসে টাইম ওয়েস্ট করলি? সেই টাইমটায় টাকা ইনকাম করলে তোর বউকে তুই বেস্ট চাই এনে দিতে পারবি। তোর বউ সস্তা জিনিস নিয়ে সুখী হবে। ওকে, মেনে নিলাম, বাট একবার হলে তোর লোভনীয় জিনিসের উপর চোখ পড়বে। এই জিনিসটা হাতের কাছে পেলে মুখে হাসি ফুটবে। তার মুখে ওই হাসিটাকে ফোটাতে তুই যখন হার্ড ওয়ার্ক করবি, সেটাও লাভের পার্ট। এসব বললাম যে টাকা ইনকাম করার সোর্স আছে, তার বসে থাকে বেমারান। বাট ইউ আর ডিফারেন্ট, বিকজ আই এম উইথ ইউ। একবার শ্বাস ফেলে ইরফান আবারও বলে, যদি কেউ অনেক ট্রাই করার পরও টাকা ইনকামে ফেল করে, দেন সে ওয়াইফ মানিয়ে নেবে। ইটস কল্ড লাভ, ইটস ট্রু, জাস্ট লাইক দ্যাট। হাজব্যান্ড ওয়াইফের সব ইচ্ছে পূরণে তার বেস্টটা দিয়ে টাকা ইনকাম করে বউকে কুইন করে রাখবে। ইটস অলসো কল্ড লাভ। আই থিঙ্ক এভরি হাজব্যান্ডের ইচ্ছা তার বউকে কুইন বানিয়ে রাখা, সেটা সব কিছু দিয়ে, লাইক হার্ট ফেল্ট ইমোশন অ্যান্ড মানি। কথাগুলো বলে ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল, লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে, আমি আমার বার্ড ফ্লাওয়ারকে টাকা ওই সহানুভূতির কুইন বানিয়ে রাখতে চাই। একটু পর আবারও সোজা হয়ে বসে ইরফান। এরপর ফোনে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। শুদ্ধ বুঝল কিনা, চুপচাপ শুনল ইরফানের কথা, কিছু বলল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রাখে চেয়ারটি। এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বুঝে। ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধর দিকে ভ্রু কুচকে তাকায়, চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ নির্জীব গলায় বলে, তোরা সব বড়লোকি মানুষ ভাই, তোদের হিসেব তোদের কাছে রাখ। কিন্তু আমি বিজনেস করব না, আবার আমার ফারাকেও লাগবে। কিন্তু ফাইজ বলেছে বিজনেস না করলে ওর বোনকে নাকি আমাকে দিবে না, ভুলে যেতে বলেছে। ইরফানের চোখে মুখে বিস্ময়, ভ্রু কুচকে বলে, তুই বিজনেস করবি না কেন? শুদ্ধ ওভাবে চোখ বুজে বলে, আমার ভালো লাগে না। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে ফাইন, করতে হবে না। শুদ্ধ একটু হাসল। ইরফান কথাটা বলে সরাসরি ফায়েজকে কল করলো। কল রিসিভ হওয়ার সাথে সাথে ইরফান গম্ভীর গলায় বলে, তুই শুদ্ধকে কেন বলেছিস? ও যেন ফারাকে বলেছে। ওপাশ থেকে ফায়েজের কপালে ভাঁজ পড়ে। সে কিছু বলার আগেই ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর বিজনেস ভালো লাগে না, ও করবে না, সিম্পল। তুই কেন বলবি ফারাকে ভুলে যেতে? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? দেন ওকে ফাইন, আমি মনে করিয়ে দিচ্ছি শুদ্ধর ভাই একদম জলে জ্যান্ত বেঁচে আছে। হি উইল বি এবল টু হ্যান্ডেল এভরিথিং, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, তোর কি আমাকে ভিখারি লাগে? তোর বোনের কত চাপও আছে। আমি ইরফান নেওয়াজ সব মিটিয়ে দেওয়ার পরও তোর বোন হাবুডুবু খাবে। ঠিক কোন সাহসে শুদ্ধকে বললে ফারাকে ভুলে যেতে? শুদ্ধ চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে। কোন মাথা পাগলার কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলেছে। হায় হায়, সব গেল। শুদ্ধ দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোন টেনে নিতে চাইলে ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে,
ভাইরে থাম, তোর পায়ে ধরি, চুপ যা মেরে বাপ। ইরফান শুদ্ধর কথা শুনল না, বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজ ওপাশ থেকে কিছু বলারই সুযোগ পাচ্ছে না বেচারা। এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলে, ইরফান, তুই আমাকে ভুল বুঝেছিস, আমি রেগে বলে ফেলেছিলাম আমার কথাটা। ইরফান ফায়েজকে কথাটা শেষ করতেই দিল না, চিৎকার করে বলে, রাগ মাই ফুট। তোর সাহস কি করে হলো ওকে সব ফালতু কথা বলার? শুদ্ধ বিড়বিড় করলো, লে হালুয়া, এই রাগ করছে সেটা কিছু না, অন্যের রাগকে বলছে রাগ মাই ফুট। হ্যাঁ, এসব রেখে ইরফানের পেছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানের কান থেকে ফোন সরিয়ে কল কেটে দেয়। ইরফান রেগে বলে, তোর প্রবলেম কি? তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? শুদ্ধ হঠাৎই ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান এক পা পিছিয়ে যায়, রাগ কমেছে বোধহয়। শুদ্ধ শব্দ করে হাসছে। ইরফান ভ্রুকুচকে নেয়। শুদ্ধ ইরফানকে ছেড়ে হাসতে হাসতে ইরফানের চেয়ারে বসে পড়ে। ইরফান বিরক্তি চোখে চেয়ে আছে, শুদ্ধর হাসি থামছেই না। ইরফান রেগে বলে, পাগলের মতো হাসছিস কেন? কি প্রবলেম? শুদ্ধ বেশ কিছুক্ষণ পর হাসি থামায়, মুখে মিটিমিটি হাসি, লম্বা করে শ্বাস টেনে বলে, ভাই আমি ভাবতাম তুই শুধু মায়েরার জন্যই মাথা খারাপ ছেলে, কিন্তু এখন মনে হচ্ছে সামথিং সামথিং। ইরফান ভ্রুকুচকে বলে। হোয়াট? শুদ্ধ এই ব্যাপারে আর কিছু বলল না, বসা থেকে দাঁড়িয়ে বলে, ফাইজ মন থেকে বলেনি, এটা আমি তো বুঝেছিলামই, তবু খারাপ লাগাই তোকে বলেছে। ওকে ফাও কথা শোনালি, সর দেখি ওর কাছে যাই। ইরফান কিচ্ছু বলল না। শুদ্ধ ইরফানের রুম থেকে বেরিয়ে যেতে যেতে গিয়েও দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে তাকালে দেখল ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। শুদ্ধ মিটিমিটি হেসে ডাকল, ইরফান শোনা। ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ মেলে তাকায়। শুদ্ধ একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। ইরফানের চোখে মুখে বিরক্তি। শুদ্ধ এটা দেখে হেসে বলে, ও মা গো, দূর থেকে হচ্ছে না, দাঁড়া শোনা, কাছে গিয়ে দিচ্ছে, তবুও কান্দিস না শোনা। ইরফান রেগে ডেস্কের উপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ দ্রুত ক্যাচ ধরে নেয়, আফসোসের সুরে বলে, মানুষের ভালো করতে নেই। ইরফান রেগে বলে, যাবি তুই? শুদ্ধ ততক্ষণে দরজা আটকে হাওয়া। ঘড়ির কাটা জানান দেয় রাত 8:20। মায়েরা মুখ ফুলিয়ে বেডের উপর বসে আছে। সে ইরফানের কাছে মিষ্টি চাইল, কিন্তু লোকটা তাকে মিষ্টি এনে দিল না। ভাবনার মাঝে ইরফান ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। মায়েরা দুহাঁটুর উপর কপাল ঠেকিয়ে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দেখল ইরফানকে। দুজনের চোখাচোখি হতেই মায়েরা মুখ ফিরিয়ে বাম দিকে নিল। ইরফান ভ্রুকুচকে তাকালো। মায়েরার মুখ ফিরিয়ে নেওয়ার ধরন তার পছন্দ হলো না। ইরফান আশেপাশে অর্থাৎ অপর পাশে গিয়ে মায়েরার সামনে দাঁড়ায়। মায়েরা তার সামনে ইরফানকে দেখে আবারও ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, এগিয়ে এসে মায়েরাকে টেনে সোজা করে বসায়। ভ্রুকুচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা অভিমানী চোখে তাকায়। ইরফান মায়েরার দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়েরা গাল ফুলিয়ে বলে, আপনি মিষ্টি আনলেন না কেন? আমি তো বলেছি আপনাকে টাকা দিয়ে দিব, তবু কিপটামি করলেন কেন? ইরফান মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরাও ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড, এনেছি মিষ্টি, 10 মিনিটও রেডি হবে। মুহূর্তেই মায়েরার চোখে মুখে উৎফুল্লতা খেলে গেল। কিন্তু রেডি হবে হবে কেন? অতঃপর কৌতূহল নিয়ে প্রশ্ন করে, রেডি হব কেন? ইরফান স্বাভাবিক গলায় বলে, তোমার ভাই মিষ্টি খাবে না? মায়েরা ইরফানের কথায় অবাক হলো, দ্রুত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ও তো মিষ্টি খুব পছন্দ। আপনি এই রাতে আমাদের গ্রামে যাবেন? ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, ইয়া, ফাস্ট করো। মায়েরা ভীষণ খুশি হলো। সে দ্রুত বেড থেকে নেমে জলপাই কালারের একটা বোরকা পরে নিল। সেম কালারের হিজাব পেতে নিল। আজ হিজাবের নিচে একটা কালো ক্যাপ দিয়েছে। ডান পাশে একটুখানি বেরিয়ে আছে, যেখানে ছোট্ট ছোট্ট সাদা রঙের কয়েকটা স্টোন বসানো। একটু অন্যরকম লাগছে দেখতে। এরকম দুটো ক্যাপ তাকে ইনায়া দিয়েছিল। মায়েরা ছোট থেকে শুধু হিজাবই পরতো, আজকে ফার্স্টেই ক্যাপ পরলো, ভালোই লাগছে। এরই মাঝে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। মায়েরা ইরফানের দিকে হেসে তাকালো। ইরফানও মায়েরার দিকে তাকায়, চোখ সরাতে গিয়ে সরালো না। নতুনত্ব কিছু পেয়েছে বোধহয়। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার জন্য রেডি হয়ে গিয়েছি, আপনি দ্রুত আসুন। ইরফান মায়েরার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কি উৎফুল্লতা! বাড়ির কথা বলতেই এমন। মায়েরা ইরফানকে পাশ কেটে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে দাঁড় করায়। মায়েরার মাথার হিজাবের কোনায় কালো ক্যাপটুকু টেনে বলে,
এটা কি? মায়েরা দ্রুত তার মাথার ক্যাপ আটকে বলে। আরে কি করছেন, খুলে যাবে তো। ইরফান মায়েরার দিকে তাকালো, গম্ভীর গলায় বলে, এটার নাম কি? মায়েরা ডান হাত কোমরে রেখে জবাব দেয়, এটার নাম ক্যাপ, হিজাবের নিচে পড়ে, তাহলে সুন্দর লাগে, বুঝলেন? আমি গেলাম, আপনি আসুন। কথাটা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরফান বিড়বিড় করলো, গার্লস ক্যাপ, নাইস। মায়েরা নিচে নেমে দেখলো পুরো টেবিল মিষ্টির প্যাকেট বুক হয়ে আছে। এত মিষ্টি এনেছে, হায় আল্লাহ! টেবিলের এক কোনায় শুদ্ধকে আরাম করে মিষ্টি খেতে দেখে ভ্রু কুচকে তাকালো। মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে সে, একটার পর একটা মুখে দিচ্ছে। মায়েরার চোখ বড় বড় হয়েছে। এভাবে খাওয়া দেখে তার নিজেরই কেমন গুলিয়ে আসছে। এত মিষ্টি কিভাবে খায়? রুমা নেওয়াজ এগিয়ে এসে বলে, শুদ্ধ আব্বু, আর দেব? শুদ্ধ প্যাকেটে থাকা শেষ দুটো মিষ্টি মুখে পুরে চিবিয়ে খেয়ে নিল। এরপর বলে, না মামি, পুরো হাফ কেজি খেয়েছি, আজ আর কিছু খেতে পারবো না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হাফ কেজি? একবারে? শুদ্ধ চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। মায়েরাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলে, কংগ্রাচুলেশনস মায়েরা। মায়েরা হাসতে পারল না। সে কখনো কাউকে একেবারে এত মিষ্টি খেতে দেখেনি। শুদ্ধ টিস্যু দিয়ে হাত মুখ মুছে হেসে বলে, আমার মিষ্টি খাওয়া দেখে ভয় পেও না, আরো হাফ কেজি খেতে পারবো, একটু রেস্ট নিচ্ছি আর কি। ইরফান উপর থেকে নেমে মায়েরার হাত ধরে বাইরে যেতে থাকে। শুদ্ধ পেছন থেকে হেসে বলল, তোর বউ আমার মিষ্টি খাওয়া দেখে সব পেয়েছে, তুই একটুখানি স্পেশাল মিষ্টি দিয়ে দিস। ইরফান মায়েরার বাড়ির জন্য 10 কেজি মিষ্টি নিয়ে এসেছে। মায়েরা তার মাকে শুধু একবার জিজ্ঞেস করেছিল সে কেমন আছে, আর কোনো কথা বলেনি। আপাতত তার ঘরে লাবিবকে কোলে নিয়ে বসে আছে মায়েরা। সামনে একটা বাটিতে 5টা মিষ্টি, যা লাবিব আরামে তার আপুর কোলে বসে খাওয়াই ব্যস্ত। মায়েরা লাবিবের কাঁধে থুতনি রেখে লাবিবের খাওয়া দেখছে। চোখ ঝোড়ায় পানি চিকচিক করছে। তার ভাইটা আর মাকে ছাড়া তার কি যে খারাপ লাগে, এ কথাটা কাকে বোঝাবে সে? কেউ নেই শোনার। লাবিব মুখ ভর্তি মিষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে তার আপুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মায়েরা ডান হাতে ঝাপসা চোখ মুছে লাবিবের দিকে চেয়ে হেসে বলে, কেমন লাগে ভাইয়া? লাবিব মুখের মিষ্টিটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর মায়েরার দিকে ঘুরে বসে দুহাত মায়েরার গলা জড়িয়ে ধরে বলে, অনেক মজা, আমার আপুই তুমি। মায়েরা দুহাতে তার ভাইকে জড়িয়ে হেসে বলে, নেহালের আপুই আমি। লাবিব সাথে সাথে মায়েরার গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ই না, তুমি শুধু আমার আপুই। মায়েরা মুখ টিপে হাসল। নিহাল নামের একটা ছেলে তাদের পাশের বাসায় থাকে। লাবিবের সামনে তাকে কোলে নিতেও পারত না আগে। লাবিব কান্না জুড়ে দিত। তার কথা, তার আপুয়ের কোলে শুধু সে থাকবে। লাবিব কিছু একটা ভেবে মায়েরার কোল থেকে নেমে দৌড় দেয়। মায়েরা ডাকলো, সে শুনল না, দৌড় দিল। মিনিট 3 মাঝে হাতে একটা খাতা এনে বেডের উপর উঠে বসে। মায়েরা চেয়ে আছে। লাবিব 2 পা মেলে পায়ের উপর খাতা মেলে বেয়ে চুলটায়। মায়েরা গালে হাত দিয়ে দেখছে লাবিবের কাণ্ড। লাবিব কিছু একটা বের করে খাতায় আঙুল দিয়ে মায়েরার দিকে তাকিয়ে বলে, আপুই দেখ, আমি আর তুমি। মায়েরা একটু নিচু হয়ে দেখল পেন্সিল দিয়ে কাঁচা হাতে 2টো মানুষ এঁকেছে। একটা মেয়ে, তার কোলে বাচ্চা। যদিও আঁকাতে পারেনি, তবে মায়েরা বুঝল। মুখে হাসি ফুটল। লাবিবকে টেনে তার কোলে বসিয়ে বলে, এটা কিভাবে এঁকেছিস? লাবিব মন খারাপ করে বলে, আপুই আমার কাছে আসছেন না, তাই ইকেছি। মায়েরার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবের গালে অসংখ্য চুমু খেয়ে বলে, এই যে আপু এসেছি, অনেক সুন্দর হয়েছে এটা, আবার আসবো আপুই। আচ্ছা ভাইয়া। লাবিব হাতের খাতা রেখে মায়েরার গলা ছড়িয়ে হেসে বলে, আপুই আবার আচ্ছা, কি মজা। মায়েরা দীর্ঘশ্বাস ফেলে। ডান হাতে চোখ মুখ মুছে হাসি ফোটালো। এরপর বাটি থেকে একটা মিষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে বলল, ম্যাজিক করে মিষ্টি খাবি না? লাবিব মাথা উপর নিচ করে। মায়েরা হেসে তার মুখে অর্ধেক মিষ্টি ঢুকিয়ে নেয়। এরপর লাবিবের মুখের সামনে নেয়। লাবিব হেসে মায়েরার মুখে ধরে রাখা মিষ্টির বেরিয়ে থাকা অংশ থেকে কিছু অংশ কামড়ে মুখে নিয়ে 2 হাতে তালি দেয়, যেন এটাই তার কাছে বেশ মজার খেলা। সে সময় ইরফান মায়েরার ঘরে এসে এই কাণ্ড দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়।
মায়েরা লাবিবের দিকে চেয়ে মুখের মিষ্টিটুকু নিয়ে একবার মুখ নাড়াতেই ইরফান ঝড়ের গতিতে মায়েরার কাছে এসে বাঁ হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের চোয়াল শক্ত, ডান হাতের দু আঙুল মায়েরার মুখের ভেতর দিয়ে মুখ থেকে মিষ্টি বের করে আনে। হাতের টুকু ছুঁড়ে ফেলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোর।